আজকে আমরা এই ক্লাসে যে বিষয়গুলি আলোচনা করব, 1 নাম্বার হলো দর্শন শিক্ষক বইটি কিভাবে পড়াশোনা শুরু করবেন। 2 নাম্বার, এই বইটার মধ্যে কি কি সিলেবাস আছে এবং তার সাথে 4 ভাগ দর্শনটা পুরোটা পড়ে ফেলুন। আচ্ছা, প্রথমে বলি এই বইটার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ফিলোসফি এসএসসি বা এসএলএসটি যাই বলো না কেন, তার সিলেবাসটা পুরোটাই রয়েছে। একেবারে গ্রুপ 1 থেকে শুরু করে, গ্রুপ এ থেকে শুরু করে, ইন্ডিয়ান ফিলোসফি থেকে শুরু করে একেবারে লজিক তক। আর বিহার স্টেটের যে সিলেবাসটা বা বিহার বিপিএসসি টিআরই 4 এক্সাম যারা দেবে তাদের জন্য বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটার মধ্যে স্টেটের ফুল সিলেবাস যেমন ইন্ডিয়ান ফিলোসফি থেকে শুরু করে, এখানে ইউনিট ওয়াইজ রয়েছে। ইন্ডিয়ান ফিলোসফি থেকে শুরু করে একেবারে তোমার এখানে ইউনিট 15 মানে হচ্ছে লজিক পার্ট পর্যন্ত সমস্তটাই, প্রতিটা টপিক আছে, প্রত্যেকটা এক একটি কনসেপ্ট বা টপিক তুলে তুলে পড়ার বইটার মধ্যে ইনক্লুড আছে। তবে হ্যাঁ, এই জেনারেল পেপারের যে পেপারটা রয়েছে না, 50 নাম্বার না কত নাম্বার পরে মনে নেই যদি আমার এখন, ওইখানটা কিন্তু এই বইতে নেই, শুধুমাত্র সাবজেক্টটা এই বইয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, বইটা পড়ানো শুরু করার আগে বা সিলেবাসটা দেখাবার আগে, বইটার কন্টেন্টটা দেখাবার আগে আমি প্রথমে বইয়ের ওভারভিউটা দেখিয়ে দিই। যারা কিনবেন ভাবছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাদের বাড়িতে আমি বইটা পাঠিয়ে দেব, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে এবং তার সাথে অ্যাড্রেসটা দিলে আমি তার বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা, এই বইটা কেন পড়বে বা এই বইটার মধ্যে কি কি আছে? নাম তো দর্শন শিক্ষক, কিসের জন্য পড়বো না? ওয়েস্ট বেঙ্গল যে এসএসসি বা এসএলএসটি, এমএসসি মাদ্রাসার জন্য, পিএসসি এর জন্য, বা পিজিটি স্টেট বিহারের যে ফুল সিলেবাসটা সমস্তটাই রয়েছে। এবারে কেউ যদি বলো যে আমি শুধু এসএসসি এর জন্য পড়বো, কেন অন্য সিলেবাস ইনক্লুড রয়েছে? কারণ এই একটা বইতে দুটো সিলেবাসকে বা অন্যান্য রাজ্যের এসএসসির সিলেবাসও ঢুকিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে মোটামুটি 90%, 90 কেন 95% বলবো সিলেবাস কমন আছে, হালকা পাতলা এদিক ওদিক আছে। যেমন আমাদের এসএসসি তে সাইকোলজির পার্টটা রয়েছে, মনোবিদ্যা রয়েছে, যেটা বিহারের স্টেট বিপিএসসি তে মনোবিদ্যা নেই। আবার বিহারের স্টেট বিপিএসসি তে ধর্ম দর্শন আছে, কিন্তু এসএসসি তে ধর্ম দর্শন বা এমএসসি তে ধর্ম দর্শন নেই। তাহলে মেন যেটা বড় বড় পার্থক্য, স্টেট বা বিপিএসসি এক্সামেতে আমাদের ধর্ম দর্শন আসবে। তাহলে যারা বিহারের ধর্ম এসএসসি এর জন্য পরীক্ষা দেবে, বিহারের বিপিএসসি টিআরই 4 এক্সাম দেবে, তারা এই বইটা পুরোটাই পড়বে। যারা এসএসসি এবং বিপিএসসি দুটো দেবে, তারা পুরো বইটা এই মাথা থেকে ওই মাথা 5 বার রিভিশন করে নেবে। তারপরে যদি কমন না আসে আমাকে বলুন। আর যারা শুধু এসএসসি দেবে, তারা সিলেবাসটা, এখানে এসএসসি সিলেবাসটা সামনে নেবে, এভাবে এসএসসি সামনে সিলেবাসটা সামনে বের করবে, একটা হার্ড কপি অবশ্যই বার করতে হবে। আর যারা বইটা কিনে নিয়েছো, এই দর্শন শিক্ষক বইটা কিনে নিয়েছো, তাদের জন্য বলি বইটার যে কন্টেন্টটা এখানে আছে, দেখাচ্ছি আমি। বইয়ের যে কন্টেন্টটা দেখো, এখানে ইন্ডিয়ান ফিলোসফি, আর এখানে রয়েছে এসএসসি এর সিলেবাসটা। তো এসএসসি সিলেবাসটা প্রথমে দেখে দেবে কি কি টপিক গুলো আছে, তারপরে এইখানেতে সেই টপিক গুলোতে মার্ক করে নেবে, দাগ দিয়ে নেবে নিজের মতো করে সুবিধার জন্য, বা হাইলাইটার ইউজ করে নিতে পারো। তারপরে সেই টপিক গুলো ধরে ধরে এক সাইড থেকে পড়ে পড়ে যাবে। যেটা তোমার লাগবে না, বিপিএসসি যদি না দাও, শুধু এসএসসি টুকু সিলেবাসটা সঙ্গে মিলিয়ে পড়ে নিও। আর বিপিএসসি এসএসসি দুটো দিলে দুটোই তোমাকে পুরো বইটাই পড়তে হবে। এখানে পুরোটাই ওখানে ইনক্লুড করা রয়েছে। যেমন এখানে দেখো স্টেট সিলেবাস ইউনিট 10, যেটা হচ্ছে তোমার এই এথিক্স এর যে পার্টটা, এই পার্টটা এটা স্টেট সিলেবাসের সিলেবাস, স্টেটের যে সিলেবাসটা তার এটা
টপিক, তো এখানে আলাদা করে ভাগ করে দিয়েছি। যদিও আবার এখানে কিছু কিছু টপিক আবার আমাদের এসএসসি তেও আছে, তো সেটা তোমাদেরকে একটু দেখে পড়ে নিতে হবে। এইটুকু পরিশ্রম তোমাদেরকে করতেই হবে, কারণ একসাথে একটা জায়গায় একটা বইয়ে এইভাবে পুরো সিলেবাসকে এক কাছে করে দেওয়া হয়েছে। এরপরে যেটুকু ফারাক পড়ে শুধুমাত্র এসএসসি আর বিপিএসসি এর জন্য, এইটুকু তো তোমাদেরকে নিজেদেরকে করে নিতে হবে। এবারে আমরা যেটা শুরু করবো আজকে হচ্ছে চারবাক দর্শন। আমরা চেষ্টা করব পরীক্ষার আগে পুরো বইটা পড়ে নিতে, বা ইউটিউবে ক্লাস করে ইউটিউবেতে তার রেকর্ড ক্লাস দিয়ে দেব। আর পরবর্তী ক্ষেত্রে টাইম হলে এমসিকিউ কিছু লাইভে প্র্যাকটিস করাবো, তবে এখন আপাতত রেকর্ড ক্লাসই দেব। তোমরা ফলো করবে, দেখবে চ্যানেলটা খেয়াল করবে, যখন যা ক্লাস যাবে তোমরা করে নিও ক্লাস। চলো এখন চারবাক দর্শন শুরু করা যাক। যারা এই বইটা দর্শন শিক্ষক বইটা নিতে চাও তাদের জন্য হলো এই ফোন নাম্বারটা। এই ফোন নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলেই পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে যে আমি বইটা নিতে চাইছি, তাহলে আমি পেমেন্টের অপশন দিয়ে দেবো। সেখানে পেমেন্ট করলে পেমেন্ট স্ক্রিনশট এন্ড অ্যাড্রেস দিলে আমি তোমার বাড়িতে বইটা পাঠিয়ে দেব। আচ্ছা, এখন যেটা রয়েছে, প্রথম যেটা এসএসসি তেও যদি দেখি আর বিপিএসসি তেও স্টেট সিলেবাসও যদি দেখি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, যেটা কোর টপিক, একদম আস্তিক থেকে শুরু করে নাস্তিক সমস্তটাই কিন্তু দুটোতেই রয়েছে। দুটোতেই তার জন্য আমাকে কিন্তু এটা পড়তে হবে। চারবাক দর্শন দুটো সিলেবাসই আছে। ইন্ডিয়ান ফিলোসফি দুটো পার্ট, একটা হচ্ছে আস্তিক আর নাস্তিক, এভাবে ভাগ করতে পারি আমরা। নাস্তিক দর্শনেরই একটা দর্শন হলো দার্শনিক সম্প্রদায় চারবাক দর্শন বা চারবাক দর্শন সম্প্রদায়। আর চারবাকরা অবশ্যই গুরুতর নাস্তিক, কারণ এরা বেদের প্রমাণ স্বীকার করে না, বেদকে মানে না, ঈশ্বরকেও মানে না। যেদিক থেকে আস্তিক নাস্তিক ভাগ করি না কেন, কোনোটাই স্বীকার করে না বা বিশ্বাস করে না। এবারে আমরা এখানে সিলেবাস দেখে নেব। চারবাক দর্শনে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স এবং এথিক্স আছে। এখানে বিপিএসসি তে যদি দেখি চারবাক দর্শনের এপিস্টেমোলজি, মেটাফিজিক্স এবং এথিক্স, তাহলে কি হলো, দুটোই কিন্তু সেম। তাহলে এখন আমাকে বলতে হবে, তাহলে একটা বইয়ে কেন করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চারবাক দর্শনটা আজকে পুরো কমপ্লিট করে নেবো। আচ্ছা, আরো একটা বিষয় বলে দিই, এখানে খুব কম, যদিও কোনো কোনো জায়গায় হয়েছে, যেমন এই স্থূল বানানটা দেখো, স্থূল বানানটা এটা নিচে হতো থটা, স্থূল বানানটা এরকম হয়ে গেছে। এরকম ধরনের সামান্য ওটা বইটার মধ্যে কিছু কিছু মিস্টেক রয়ে গেছে, যেটা আমি ক্লাসে অবশ্য বলে দেবো। যারা বইটা কিনেছো পড়ছো তাদেরকে বলছি স্পেশালি চিন্তা করার কিছু নেই, আমি আছি। বইয়ের যে কোনো জায়গায় সমস্যার সমাধান এখানে ক্লাস থেকে হয়ে যাবে, আর তোমরা এক সাইড থেকে সমস্ত ক্লাসগুলো করে নেবে। ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্য কি, সাধারণত যদি আমরা দেখি যে এরা হচ্ছে অধ্যাত্মবাদী, মানে আধ্যাত্মবাদী। যেখানে আধ্যাত্মবাদী কাদের বলা হয়, যারা হচ্ছে ঈশ্বর, আত্মা, পরলোক, মানে কেউ মারা যাবার পরে ওই জন্মে গিয়ে কি হয় ওখানে, এইসব কর্মের ফল ভোগ করা, তারপরে মুক্তি কিভাবে হবে, এই বিষয়গুলো যে দর্শনে বা যে জায়গায় আলোচনা করা হয়, যে বিষয়টা আলোচনা করা হয় সেটা হচ্ছে মেটাফিজিক্স এর আন্ডারে আছে। আর তাদেরকে অধ্যাত্মবাদী বলা হয়, যারা এই বিষয়গুলোর উপরে জোর দেয় বা স্বীকার করে বা মেনে নেয়। তাহলে ভারতীয় দর্শন কিন্তু আধ্যাত্মবাদী দর্শন বেশিরভাগই, কিন্তু চারবাক দর্শন ব্যতিক্রম। কারণ একমাত্র এই হচ্ছে চারবাক দর্শন হচ্ছে জড়বাদী এবং নাস্তিক দর্শন, যা অধ্যাত্মবাদের বিরোধিতা করে। মূল ধারণা কি চারবাক দর্শনের, না জগৎ জড় থেকে সৃষ্টি, জড় ছাড়া কিছু নয়। যেমন আত্মা, পরলোক, জন্মের মৃত্যুর পরে আমাদের কি হবে, কর্মফল পাবো কি পাবো না, মুক্তি কিভাবে আসবে, এগুলো সব অস্বীকার করেছে। সুখ জীবনের পরম লক্ষ্য, পাপ পুণ্যের কোনো পরোয়া করে না। তারপরে বেদ এবং ব্রাহ্মণ্যবাদের তীব্র সমালোচনা করেছে। বেদকে মানে না, বেদকে বলেছে যে ভণ্ড পুরুষের তৈরি, মানুষের রচনা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য বানিয়েছে, এই সব কথা।
সাধারণ মানুষের লোকচিন্তার প্রতি গুরুত্ব। আমরা যদি সাধারণই ভাবি, আমরা সাধারণ মানুষ কি চাই? কাজ করবো না, ফল নেব, আবার পরনিন্দা পরচর্চা করবো, মানে নিজের টুকু হয়ে গেলেই হয়ে গেল, অপর কোনো অপরের কথা চিন্তা করবো না, দৈহিক সুখটাই বেশি দেখা হয়, ন্যাচারালি যদি দেখা হয়। কিন্তু যে একটু আধ্যাত্মিক হবে, স্পিরিচুয়াল মানুষ হবে, সে কিন্তু এগুলো থেকে বেরিয়ে এক ধাপ উপরে যায়। তাহলে সাধারণ লোকেরা যেরকম চায় সেই ধরনের কথাবার্তা বলে এই দর্শন, তার জন্য তাকে লোকায়ত দর্শন কিন্তু বলা হয়ে থাকে। এই দর্শনের প্রতিষ্ঠাতা কে, এটা নিয়ে কিন্তু প্রচুর মত পার্থক্য রয়েছে। কেউ বলে যে চারবাক নামে এক ঋষি এই দর্শনের প্রতিষ্ঠাতা, কেউ বলে যে চারুবাক বা শ্রুতি মধুর বাক ভালো ভালো কথা বলে, তার জন্য এদেরকে চারবাক দর্শন বলা হয়। আবার বৃহস্পতি দেব গুরু নামে কেউ রয়েছে, সে হচ্ছে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। এরকম ধরনের মত রয়েছে। এবারে হলো চারবাক দর্শনের মূল বক্তব্য। কোর টিচিং যদি বলি চারবাক দর্শনে কি, আমরা তো দেখলাম এখানে সিলেবাসে যেটা, সেটা হলো এপিস্টেমোলজি, মেটাফিজিক্স এবং এথিক্স, এগুলো আমাদের তো পড়তে হবে। তাহলে চারবাক দর্শনে হচ্ছে তোমার জড়বাদ, তার হচ্ছে মেটেরিয়ালিজম, জগৎটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি ব্যাখ্যা করি, তাহলে সেটা হবে তোমার জড় জগৎ পদার্থ, জগৎ জড় পদার্থ থেকে সৃষ্টি, আত্মা ঈশ্বর পরলোক নেই, এরা হচ্ছে সূক্ষ্মবাদী। এদের এথিক্স যদি দেখি তাহলে সূক্ষ্মবাদ। যদি মেটাফিজিক্যালি যদি আমরা ব্যাখ্যা করি, হ্যাঁ মেটাফিজিক্যালি যদি ব্যাখ্যা করি, মেটাফিজিক্যালি বলতে কি জগৎ কোথা থেকে তৈরি হয়েছে, ঈশ্বর আত্মা এই বিষয়গুলো আছে। তাহলে মেটাফিজিক্যালি যদি দেখি যে ঈশ্বর বলে কেউ নেই, জগৎ তৈরি করেনি, আত্মা আত্মা এইসব কিছু এরকম কথা বলে, তারা বলে যে জড় থেকেই জগৎটা অটোমেটিক তৈরি হয়েছে, তাদের স্বভাব বসে, এগুলো হচ্ছে জড়বাদের মূল বক্তব্য। আর সূক্ষ্মবাদের বক্তব্য হচ্ছে এথিক্সের পার্ট, যেটা সেটা হচ্ছে সূক্ষ্মবাদের বক্তব্য। এখানে কি বলছে যে জীবনের একমাত্র লক্ষ্য যে ইন্দ্রিয় সুখ, মানে আমাদের দৈহিক সুখ লাভ, যাবৎ জীবের জীবের এটা যাবৎ জীবের সুখ জীবের, এরকম করে যদি ইয়েতে বলা হয়ে থাকে, ঋণম কৃত্বা হিতম পিবেত। তো এটা বাংলা যেটা অর্থ হয় যতদিন বাঁচো সুখে বাঁচো, প্রয়োজনে ঋণ করে কি খাও, এই ধরনের কথা বলে। ভবিষ্যতের জন্য বর্তমান সুখ ত্যাগ করা অযোগ্য। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে, ধরো আমরা ন্যাচারালি কি করি, কাল কি খাবো চিন্তা করে আজকে একটু কম খাই বা কষ্ট করে চলি। এদের বক্তব্য আজকে আছে কেন, কাল দেখা যাবে কি হবে। এরকম দরকার পড়লে রাজাকে দোষাবাদ করো, যার টাকা পয়সা রয়েছে তাকে দোষাবাদ করো, তাকে তেল দাও, কেউ তার কাছ থেকে কিছু পেরে দিয়ে খেয়ে নাও, ব্যাস। কাজকর্ম করো না, ভবিষ্যতের জন্য ভাবার কোনো চিন্তা নেই, এই দরকার, এগুলো হচ্ছে অযোগ্য। এই ধরনের কথা বলে তারা। এই দিকে যদি যাই, তারা হচ্ছে হেরোনিজম বা সুখবাদ। ধর্মের বিরোধিতা করেছে তারা, বলছে পাপ পুণ্যের ধারণা, ব্রাহ্মণ্যবাদ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং রাজাকে তুষ্ট করে, রাজাকে তুষ্ট করে সুখে থাকো বলে। অনাত্মবাদ বা বেদ বিরোধিতা, একটু করে দিলাম, তারা বেদকে প্রতারকের সৃষ্টি বলে, যে খণ্ড পুরুষ রচনা বলেছে, অতি প্রাকৃত সব ধারণা অস্বীকার করেছে তারা। চারবাক দর্শনের কটা সম্প্রদায়, এটা হচ্ছে তিনটে সম্প্রদায়। একটা হলো তোমার বৈদণ্ডিক সম্প্রদায়, দ্রুত সম্প্রদায়, আর সুশীল সম্প্রদায়। বৈদণ্ডিক সম্প্রদায় কারা? তারা হচ্ছে তাদের কাজ হলো বিতণ্ডা করা, মানে নিজস্ব কোনো মত নেই, অপরে কি বলেছে সেটা খণ্ডন করা, এগুলো কাজ। এবারে এখন যদি তুমি দেখো, মানে সোশ্যাল মিডিয়া বাজারে তুমি দেখতে পাবে অনেক মানুষ আছে যারা নিজের কোনো কাজকর্ম নেই, নিজের হয়তো কাজ পায় না, বা নিজে কাজ করার সুযোগ পায়নি, স্কোপ পায়নি, কিছু একটা হবে। তারা তারা যে লোকের কর্মের পিছনে পড়ে, লোকের পিছনে নিন্দা করে, নয়তো ছাপিয়ে পড়ে কিছু বলার চেষ্টা করে। আরে ভাই, নিজের কর্ম করো না, বৈদণ্ডিক কেন হচ্ছে? বৈদণ্ডিকদের কাজ হলো ওটাই। এখন বর্তমানে বৈদণ্ডিকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, নিজস্ব কোনো মতবাদ নেই, নিজস্ব কোনো কাজ নেই, অপরকে শুধু খণ্ডন করাই এদের কাজ। তারা প্রত্যক্ষের প্রামাণ্য সবকিছুকে সংশয় এবং বিতণ্ডের মাধ্যমে খণ্ডন করেছে, সবকিছুকে সংশয় করতে খণ্ডন করেছে, বলেছে হয় তুমি এরকম, নয় তুমি ওরকম, নয় তুমি এরকম, এরকম করে 3-4টা টপিক বা বিভিন্ন রকম করে কোনো মানুষকে মানে সমালোচনা করছে। আরে ভাই, তোমাকেও তো বলা যেতে পারে হয় তুমি শয়তান, নয় তুমি ভগবান, এরকম বলা তো যায়। তুমি বিচার করো, তোমার বিচার করার ক্ষমতা রয়েছে, তুমি একজন ফিলোসফার। যারা সমালোচনা করছে আর কি সমাজে, তাদের উদ্দেশ্যে কথাটা আসবে যে তুমি তো ফিলোসফার, তুমি ফিলোসফার যখন, তুমি অ্যানালিটিক্যাল পাওয়ার তোমার রয়েছে, তুমি বিচার করো, দেখো, তারপরে একটা সিদ্ধান্তে এসো, হয় তুমি নয় তুমি, কেন এত প্রবাবিলিটি নিয়ে কেন ভাবছ? তাহলে যাও, ছাড়ো সব কথা। এখন হলো তারা প্রত্যক্ষের প্রামাণ্য সবকিছুকে সংশয় করেছে, প্রত্যক্ষটাকেও তারা মানে অস্বীকার করছে। এরা হচ্ছে তোমার
বৈদণ্ড আছে কি না সেই প্রমাণটাকে নিয়েও সংশয় করে, সেটা হচ্ছে বৈদণ্ড। এটা নাস্তিক বৈদণ্ডিক দ্বৈত, এটা তত্ত্ব বিপ্লববাদী বলা হয়ে থাকে। আর দ্রুত চার্বাক সম্প্রদায়, এদের কাজ হলো এরা কিন্তু মেনেছে যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান শব্দ এবং বেদকে তারা মানেনি। এদের মধ্যে এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা মনে রাখবে। যদিও এত সূক্ষ্ম পার্থক্য এক্সামে আসে না এসএসসি তে, কিন্তু তবুও বলে দিলাম যে এদের মধ্যে হচ্ছে তোমার ইন্দ্রিয় সুখটা হচ্ছে দৈহিক সুখ বড় করে দেখে যে স্পেশালি দ্রুত চার্বাক সম্প্রদায়েরা তিন, যদি বলা হয় চার্বাক সম্প্রদায়েরই এটা কথা যে তারা দৈহিক সুখটাকে বড় করে দেখে মানসিক সুখের দিকে, কিন্তু যদি তার মধ্যেও বলা হয় যে কোন সম্প্রদায়, তখন দ্রুত চার্বাক সম্প্রদায় বলবো। এবার হচ্ছে সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়, মানে এরা একটু উচ্চ মানে, তারা বলে সুশিক্ষিত চার্বাকরা কখনো কখনো অনুমানকেও মেনে নেয়। তারা প্রত্যক্ষ তো অনুমান, প্রত্যক্ষ তো প্রমাণ হিসেবে মেনেছে প্রত্যক্ষকে, তার সাথে অনুমানকেও কখনো কখনো ক্ষেত্র বিশেষে মেনে নেয় সুযোগ সুবিধা অনুযায়ী। তারা মানসিক সুখের থেকে, মানে মানসিক সুখের সাথে সাথে দৈহিক সুখ, দৈহিক সুখের সাথে সাথে মানসিক সুখটাকেও তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে। মানে এরা হচ্ছে চার্বাকদের থেকে একটু উন্নত লেভেলের। তাদের কিছু মতামত আধ্যাত্মিকতার দিকে উন্নীত হয়েছে এবং যা প্রাথমিক জড়বাদ থেকে আলাদা। যদি একেবারে থেকে বৈদণ্ডিক সম্প্রদায়, এদের তো কোনো নিজস্ব কোনো মানে চাল নেই, চুলো নেই, তো অপরকে খণ্ডন করা, অপরের পিছনে লাগা, ঝগড়া করা এবং তুমি ভুল সেটা প্রমাণ করাই কাজ। নিজস্ব কোনো মত নেই, নিজস্ব কোনো জায়গায় নেই। আর দ্রুত চার্বাক সম্প্রদায় তারা হচ্ছে প্রচুর দ্রুত, মানে তারা ইন্দ্রিয় সুখটাকে বেশি দেখে, প্রত্যক্ষটাকে মানছে, অন্যগুলো মানছে না, মানে বের করছে। আর সুশিক্ষিত তাহলে কি হলো, সুশিক্ষিত হলো যে এরা ক্ষেত্রে বিশেষে অনুমানকেও মানে দৈহিক সুখের সাথে সাথে মানসিক সুখটাকেও গুরুত্ব দিচ্ছে। হয়ে গেল। এবার আমরা যাবো যেটা, সেটা হলো চার্বাক জ্ঞান তত্ত্ব এপিস্টেমোলজি, একটা একটা করে পার্ট এবার আমরা গুছিয়ে পড়বো। তো চার্বাক দর্শনে জ্ঞান তত্ত্ব মানে কি, জ্ঞান কখন হয়, আমরা চোখে দেখি, দেখে জ্ঞান হয়, শুনে জ্ঞান হয়, স্পর্শ করেও জ্ঞান হয়। অনেকে বলতে পারে স্পর্শ করে এটা কি ওটা কি। আমি যদি এখন স্পর্শ করি না, আমাকে আমার যদি দু তিনটে ফোন দিয়ে দেওয়া হয়, তো আমি স্পর্শ করে বলে দেবো যে এই ফোনটা এই কোম্পানির, এই ফোনটা এই কোম্পানির। তাহলে এরকম ধরনের স্পর্শ করেও কিন্তু জ্ঞান। তাহলে এখানে হলো জ্ঞান তাহলে কি কি মাধ্যমে হয়, সেটাই এপিস্টেমোলজি। জ্ঞান তত্ত্ব মানে সেইটাই এপিস্টেমোলজির আন্ডারে আসবে। এবারে চার্বাক দর্শনের যে প্রত্যক্ষে একমাত্র প্রমাণ বলে, তার জন্য তাদের জ্ঞান তত্ত্বের প্রত্যক্ষ বিষয়টাকে আমরা পড়বো, কিভাবে জ্ঞান হচ্ছে এবং অনুমানকে মানছে না, শব্দকে মানছে না। আবার বৈশেষিক দর্শনের দিকে যদি দেখি, তারা দুটো প্রমাণ মানছে। আবার যদি আমরা চলে যাই ন্যায় বৈশেষিক দর্শনে, ন্যায় দর্শনে তারা হচ্ছে চারটা প্রমাণ মানছে এবং চারটা প্রমাণের মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয়। তাদের জ্ঞান তত্ত্বে আমরা চারটা প্রমাণ করবো, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ঠিক এইভাবে চার্বাক দর্শনে আমরা স্বীকার, মানে তারা যেহেতু মেনেছে যে প্রত্যক্ষে একমাত্র প্রমাণ, তাই প্রত্যক্ষে একমাত্র প্রমাণ এটা তাদের এপিস্টেমোলজির আন্ডারে আছে। এবং অনুমান এবং শব্দকে তারা প্রমাণ হিসেবে মানে না, সেটাও ব্যাখ্যা এপিস্টেমোলজির আন্ডারে আছে। বেদকে জ্ঞানের উৎস বা প্রমাণ হিসেবে মানে না, প্রত্যাখ্যান করেছে, দুর্দ পুরুষের রচনা বলেছে, সেটাও এপিস্টেমোলজির আন্ডারে আসলো। তাহলে চার্বাক জ্ঞান তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য কি না, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, ইন্দ্রিয়ের দ্বারা সরাসরি প্রাপ্ত জ্ঞানই যথার্থ। প্রত্যক্ষ জ্ঞান হলো অপরোক্ষ এবং সংশয় শূন্য। তাহলে কি হলো, ইন্দ্রিয়ের দ্বারা সরাসরি প্রাপ্ত জ্ঞানই যথার্থ, প্রত্যক্ষ জ্ঞান হলো অপরোক্ষ এবং সংশয় শূন্য। যেটা প্রত্যক্ষ জ্ঞান সেটা হচ্ছে কোনো পরোক্ষ নয়, কারণ মাধ্যম নয়, আমি নিজে চোখে দেখছি এবং সেটা কোনো সংশয় থাকছে না। আর অনুমান এবং শব্দকে তারা অস্বীকার করেছে। কেন বলেছে সেটা দেখবো এখন বিস্তারিত হবে পরে। এবারে এখন দেখি প্রত্যক্ষ জ্ঞানের শ্রেণী বিভাগ। এইভাবে এত ডিটেলসে আসে না। প্রত্যক্ষ জ্ঞান বাহ্যের প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ হয়, কিন্তু এখানে হচ্ছে দুটো মানে শুধু প্রত্যক্ষকে মেনেছে, তাই দুটোই প্রত্যক্ষকেই বলি। এত ডিপে কোশ্চেন আসে না, শুধু এইটুকু মনে রাখতে হয়, প্রত্যক্ষ হলে একমাত্র প্রমাণ চার্বাক। এরপরে সমালোচনা যদি দেখি, চার্বাকদের জ্ঞান তত্ত্বের বিরুদ্ধে অনেকই সমালোচনা করেছে, করা স্বাভাবিক। ওরা বলেছে অনুমানকে অস্বীকার করলে সার্বিক জ্ঞান প্রমাণ করা সম্ভব নয়। একদম তাই। আমি যদি অনুমানকে না মানি, তাহলে সার্বিক জ্ঞান কি করে দেখবো? কোনো কিছু আমি দেখলাম 2 বার 5 বার 10 বার দেখার পরে একটা তো অনুমান হয়েই যায় এবং আমার থেকে ধরে নিতেই হয় যে কোনো মানুষকে দেখবে, প্রথম তার সাথে কথা বললে সে খোঁচা ব্যবহার, তার কোনো ব্যবহারের ঠিক নেই। দ্বিতীয়বার কথা বললে তার কোনো মুখে কোনো যেন রস পস নেই কথার মধ্যে। আবার দ্বিতীয়বার কথা বললে দেখলে যে তার ওয়ার্ডের যে ওয়ার্ড গুলো ইউজ করছে, সেই ওয়ার্ড গুলো ফালতু। তাহলে এইভাবে যদি দেখা হয়, তাহলে কি হয় যে তখন আমরা একটা অনুমান করে নিই আসলে মানুষটাই গন্ডগোল হয়েছে কিছু, তাকে তুমি মানে যাই করো না করো সে চেঞ্জ হবে। যেমন কুকুরের লেজে তেল
তেল যতই তুমি মালিশ করো, ঘি মালিশ করো, কোনোদিনও সোজা হবে না। সেরকম ধরনের অনুমান করো যে সে তাহলে কোনোদিনও ভালো হবে না, সে এরকমই একজন মানুষ। ঠিক সেরকম ভাবে বলছে এই যে অনুমান করলাম, এই অনুমানটাকে যদি না মানে তাহলে সার্বিক জ্ঞানটা আমরা কিন্তু স্বীকার করতে পারবো না। বাস্তব জীবনে অনুমান শব্দের অস্বীকার করা যায় না। একদম তাই। তোমাকে তোমার ফ্যামিলি বা অন্য কেউ বলে দিয়েছে ওটা তোমার বাপ, ওটা তোমার মা, তো সে তার জন্য তো মেনে নিয়েছি না। তাহলে তো আমরা তো মেনে নিয়েছি। ওটা যদি না মানি, যে আমি নিজের চোখে দেখিনি ওটা আমার আব্বা, ওটা আমার মা, ওটা আমার ভাই, ওটা আমার ফ্যামিলি, তাহলে তো ওই জ্ঞানটা থাকছে না। তাহলে তো সমাজে বসবাস করা প্রচুর কঠিন হয়ে যাবে। অনুমান এবং শব্দের প্রয়োজন অবশ্যই রয়েছে, যেটা চার্বাকরা মানে না। চার্বাকের ভ্রান্তি সংক্রান্ত ব্যাখ্যা যথেষ্ট শক্তিশালী নয়। এরপরে হলো অনুমান ক্রমান্বয়কার। মানে চার্বাকরা অনুমানকে মানছে না। অনুমানটা কি না, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য, জানা কোনো বিষয় থেকে অজানা কোনো বিষয়ের সম্পর্কে যে জ্ঞান লাভের প্রক্রিয়া তাকে অনুমান বলে। এই প্রক্রিয়ায় প্রত্যক্ষগোচর কোনো বস্তু থেকে অপ্রত্যক্ষগোচর বস্তুর জ্ঞান লাভ হয়। যেমন এখানে তো ধোয়া আগুনের উদাহরণটা দিয়েছে। আমি একটু আগে বলে দিলাম যে একটা মানুষকে দেখলাম একদম খারাপ ব্যবহার করছে, আবার দেখলাম সেই মানুষটা বাড়ি থেকে বের হলো, দেখলাম তার বাড়ির লোকের সাথে খারাপ ব্যবহার করছে, রাস্তায় গেল দেখলাম অটোওয়ালার সাথে খারাপ ব্যবহার করছে, আবার গেলাম একটু পরে দেখলাম যে দোকানদারের সাথে খারাপ ব্যবহার করছে। তাহলে এরপরে যদি, তাহলে তো আমরা ধরেই নিজের মানুষ নিশ্চয়ই ভালো ব্যবহার নেই বা সেই মানুষটা ভালো না, এরকম অনুমান করি। ঠিক সেরকম ভাবে এরকম অনেক ধরনের অনুমান আছে যেগুলো আমরা দুটো চিন্তে দেখার পরে একটা সার্বিক ভেবে সেটাকে মানতেই হয়। এখানে যেটা বলছে, যেমন উদাহরণ দিয়েছে যে এই পর্বত যে ধোঁয়াযুক্ত, যে যে বস্তু ধোঁয়াযুক্ত সেই সমস্ত আগুনযুক্ত, পর্বত যে আগুনযুক্ত। এখানে পক্ষ কি, সেতু কি, সাধ্য কি, এগুলোতে জানতে হবে। পক্ষ মানে যে বস্তু সম্বন্ধে অনুমান করা হয়, মানে যেই খালি হয় জায়গাটা, সেটা হচ্ছে পক্ষ। হেতু হলো কি অনুমানের মেন ভিত্তিক, মানে যেটাকে দেখা যাচ্ছে ধোঁয়া। আর যেটা হলো সাধ্য, মানে যা অনুমিত হয়, মানে আগুনটা আছে কি নেই সেটা। এবারে হলো এই যে অনুমানটা হচ্ছে, অনুমানের মেন কারণ কি না, ব্যক্তি জ্ঞান, তো সহজার্য। বারবার দেখি, মানে আমি আমার রান্না করে দেখলাম মা রান্না করছে, আগুন ধোঁয়া আছে, যজ্ঞশালায় আগুন ধোঁয়া আছে, মানে বারবার দেখছি। বা ওই যে বললাম যে একটা লোক বাড়ি থেকে বেরোচ্ছে খারাপ ব্যবহার করছে দেখলাম, পরে আবার অটোওয়ালার সাথে খারাপ ব্যবহার করছে দেখলাম, কিছু দূর পরে দোকানদারের সাথে খারাপ ব্যবহার করছে দেখলাম, বাসওয়ালার সাথে খারাপ ব্যবহার করছে দেখলাম। বারবার যে দেখছি, এই বারবার দেখাটা নিয়ত সহজাত, মানে বারবার দেখছি, তাহলে এই জিনিসটা হচ্ছে যে ব্যক্তিগত। নিয়ত সহজাত বলতে যে আগুন এবং ধোঁয়া। আর যদি এখানে বলে নিয়ত সহজাত, এরকম হতে পারে যে লোকটা বাড়িতে, তার বাড়ির লোক পয়সা চাইছে, সে রেগে গেল, আবার পরে অটোওয়ালা একটু বেশি পয়সা চাইছে, রেগে গেল, তার মানে বোঝা যায় যে সে পয়সা চাইলেই তার কাছে সে রেগে যায়, এরকম বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে নিয়ত সহজাত হবে, মানে একটার সাথে একটা ডিপেন্ড করে। তাহলে অনুমান হচ্ছে ব্যক্তিজ্ঞান নির্ভর, ব্যক্তিজ্ঞান মানে একসঙ্গে যেটা থাকে, তাহলে এর উপর নির্ভরশীল। তার জন্য ওই যে ধোঁয়া এবং আগুনের নিয়ত সহচর্য, অর্থাৎ ধোঁয়া যেখানে আছে আগুন যেখানে থাকবে, এটা হচ্ছে অনুমানের ভিত্তি এবং এটা হচ্ছে ব্যক্তিজ্ঞান। চার্বাকরা বলছে ব্যক্তিজ্ঞানটাই প্রতিষ্ঠিত না, তারা ব্যক্তিজ্ঞানটা মানছে না। চার্বাকদের মতে অনুমান কোনো প্রমাণ নয়, কারণ অনুমানের ভিত্তি হচ্ছে ব্যক্তিজ্ঞান। অবশ্যই ব্যক্তিজ্ঞান ছাড়া অনুমান হয় না, কিন্তু ব্যক্তিজ্ঞান কখনো নিঃসন্দিগ্ধ হতে পারে না। ব্যক্তিজ্ঞানটা কিভাবে একদম হবে যে আমি সন্দেহ করবো না ব্যক্তিজ্ঞানটা। চার্বাকরা মনে করেন ত্রিকালব্যাপী, মানে যে ভূত বর্তমান ভবিষ্যৎ, মানে যে অতীত বর্তমান ভবিষ্যতে ধোঁয়া আগুনের সহজে প্রত্যক্ষ করা সম্ভব নয়। যে আমি বলে দেবো যে ধোঁয়া থাকবে আগুন থাকবে, যেমন যদি বলেও দিই যে আমি ভবিষ্যতে এবং বর্তমানে ধোঁয়া এবং আগুন সব দেখে নিয়েছি, ভবিষ্যৎ এই সরি অতীতের এবং বর্তমানের সমস্ত ধোঁয়া এবং আগুনের সহচর্য দেখে ফেলেছি, কিন্তু ভবিষ্যতে যেগুলো হবে আমি বাঁচবো না যখন, সেগুলো তো আমি দেখিনি, তাহলে আমি কিভাবে বলবো যে তাদের সহচর্য আছে। তার জন্য এই ব্যক্তিজ্ঞানটা মানছে না। আর ব্যক্তিজ্ঞানের উপর নির্ভর করে অনুমান, তাই অনুমানটা তারা প্রমাণ হিসেবে মানছে। আবার এলো শব্দজ্ঞান, শব্দ প্রমাণকেও তারা মানছে না। শব্দ মানে বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্য, আর আত্ম ব্যক্তির বিশ্বাসযোগ্যতা সেটাও কিন্তু অনুমানের উপর নির্ভর করছে। তাহলে যদি আমরা এরকম দেখি, যদি একবার কোনো মানুষ সত্য কথা বলছে, দুবার বলছে, তারপরে কিন্তু আমরা ভেবেই নিই যে মানুষটা সত্যবাদী, তাহলে সেরকম ভাবে এইভাবে আমি অনুমানের উপর ভিত্তি করে শব্দজ্ঞানকেও মানবো না, কারণ শব্দজ্ঞান অনুমানের নির্ভর, অনুমান ব্যক্তি নির্ভর, ব্যক্তিকে তারা মানছে না। তো তারা শব্দ অনুমান এবং অনুমান প্রমাণ দুটোকেই তারা প্রমাণ হিসেবে স্বীকার করছে।
এবারে হলো তোমার এই চার ভাগ দর্শনীতে তীব্র সমালোচনা করেছে, যেমন যৌন দর্শনে ওরা সমালোচনা করেছে, বাকিরা সমালোচনা করবে। নেক্সট যেটা চার ভাগ অধিবিদ্যা মেটাফিজিক্স পড়তে হবে। এখানে দেখো এপিস্টোমোলজি পড়ে ফেললাম, এবারে মেটাফিজিক্স পড়বো। দুটো সিলেবাসে রয়েছে, এবারে মেটাফিজিক্স আমরা পড়বো। চার ভাগ অধিবিদ্যা বা মেটাফিজিক্স কি? মানে চার ভাগ অধিবিদ্যা যদি পড়ি, এরা হচ্ছে তোমার প্রত্যক্ষবাদী দর্শনের মূল ভিত্তি হচ্ছে প্রত্যক্ষবাদী, এটা আমরা গাইতে পড়েছি। চার ভাগ দর্শন হচ্ছে ভারতীয় প্রাচীনদের একটা বস্তুবাদী দর্শন বা মেটাফিজিক্যাল, মানে এরা হচ্ছে তোমার ম্যাটেরিয়ালিজম বলা হয়, বস্তুবাদী। তারা হচ্ছে ঈশ্বর মানে না, আত্মা মানে না, পুনর্জন্ম মানে না, কর্মফল মানে না, কার্যকরণ তত্ত্ব তারা কিন্তু মানে না। চার ভাগ দর্শনের কার্যকরণ সম্পর্কে যে ধ্যান ধারণা সেটাকে স্বীকার করে না। কিভাবে অস্বীকার করেছে কার্যকরণ তত্ত্বকে? না, কার্য এবং কারণের মধ্যে অব্যভিচারী কোনো সম্পর্ক নেই, যে সেটাকে মানতে হবে। স্বভাববাদ, জগতের সমস্ত কিছু উৎপত্তি হয়েছে তার স্বভাব অনুযায়ী। তার উৎস হচ্ছে তেতো, বৃষ্টি হলো, মিঠা হলো, মিঠাই হলো তোমার মিঠা মিষ্টি, তারপরে আরো যেসব বই যাবে নোনতা জিনিস, নোনতা, এগুলো হচ্ছে তোমার ওই যে ওটা ওটা তার নেচার, এটা তার প্রকৃতির অনুযায়ী হয়। সো ওরা হচ্ছে স্বভাববাদী, মানে ঈশ্বরের কর্তৃত্ব বা ঈশ্বর নিয়ন্ত্রণ করে, ঈশ্বর জগৎটা তৈরি করেছে, এরকম কিছু মানবে না। উৎপত্তি, স্থিতি, প্রলয় সমস্ত কিছু তার স্বভাব বশ হয়। যদিচ্ছবাদ মানে হলো কিছু ঘটনা আকস্মিক ঘটে, অকারণে ঘটে যায়। এরা কার্যকরণ তত্ত্ব মানে না, যদি বলা হয় তাহলে তাদের পদবাক্য হলো যদিচ্ছবাদ, মানে অকারণে ঘটে যায়, আকস্মিক ভাবে ঘটে যায়, তার জন্য সেটা হচ্ছে আকস্মিকতাবাদ। এরপরে এলো আমাদের চার ভাগের মেটেরিয়ালিজম, জড়বাদ। ঠিক আছে, তাদের জড়বাদ। জড়বাদটা কি? না, জড়বাদটা হচ্ছে তারা বলেছে চার ভাগ মধ্যে জগৎ চারটা উপাদান দিয়ে তৈরি, এটা অনেকবার কোশ্চেনে এসেছে। ক্ষিতি অফ তেজ মরুদ এবং বায়ু বা মরুদকে, ক্ষিতি অফ তেজ মরুদ, বায়ু বা মরুদকে তারা স্বীকার করে না। আচ্ছা, ক্ষিতি অফ তেজ 1 2 3 মরুদ, আকাশকে তারা স্বীকার করে না, সরি। হচ্ছে ক্ষিতি অফ তেজ মরুদ, এই চারটা ভূত দিয়ে জগৎ তৈরি হয়েছে। এবং পঞ্চম উপাদান যেটা হচ্ছে আকাশ বা বোম, তাকে যেহেতু দেখা যায় না তাই তাদেরকে তারা স্বীকার করে। এরপরে হলো স্বভাববাদ বনাম যন্ত্রবাদ। দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য হলো তোমার স্বভাববাদরা মনে করে বস্তুর অন্তর্নিহিত শক্তি বা প্রকৃতি থেকে জগতের উৎপত্তি হয়েছে, আর মানে বস্তুর মধ্যে যেটা শক্তি রয়েছে বা প্রকৃতি রয়েছে সেটা থেকে তৈরি হয়েছে। আর যারা যন্ত্রিচ্ছবাদী তারা বলবে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে আকস্মিক ঘটে গেছে এবং কারণ ঘটে গেছে, কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এবারে হচ্ছে এদের যন্ত্রিচ্ছবাদ বা স্বভাববাদকে অনেকে সমালোচনা করবে, যে কার্যকরণ সম্পর্কের অবহেলা করেছে চার ভাগরা। যে কার্যকরণ সম্পর্ক অস্বীকার করলেও জগতের যে সুশৃঙ্খল প্রকৃতি তার বিপরীতে ইঙ্গিত করে। যদি আমরা জগৎটাকে দেখি, জগতে দেখি প্রত্যেকটা বিষয়ের কার্যের পিছনে কিন্তু কারণ থাকে, অকারণে কোনো কিছু ঘটে না। তাহলে চার ভাগরা যে কার্যকরণ সম্পর্কটাকে অবহেলা করেছে এটা কিন্তু তারা উচিত করে। জড় এবং জীবের বিভেদ, আমরা কিন্তু জগতে যদি দেখি আমাদের জড় এবং আমাদের মানে জীব এবং জড়ের মধ্যে অনেক ফারাক রয়েছে, যেটা চার ভাগরা মানেনি, কিন্তু এটা মানা উচিত ছিল। তৃতীয়ত হচ্ছে প্রত্যক্ষ প্রমাণের সীমাবদ্ধতা, মানে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ যদি বলেন, অনুমান এবং শব্দ প্রমাণ যদি না মানা হয় তাহলে জ্ঞানটা সংকীর্ণ হয়ে যাবে। তার জন্য আমাদেরকে অন্যান্য প্রমাণগুলো মানা দরকার। এরকম ভাবে কিন্তু সমালোচনা করা যায় তাদেরকে অনেককে। এরপরে এলো ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার, কারণ ঈশ্বরকে তারা মানে না, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছে। তাদের মধ্যে ঈশ্বরের ধারণা প্রত্যক্ষ প্রমাণ দ্বারা সমর্থিত নয়, কারণ ঈশ্বর আছে সেটা অনুমান নির্ভর বা শব্দ নির্ভর, আমরা কিন্তু দেখতে পাই না, তাকে মানছে না। জগৎটা সৃষ্টি হয়েছে তার স্বভাব বসে, যদিচ্ছবাদ তারা মেনেছে, কোনো কারণ নেই। এভাবে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছে। আবার ঈশ্বরকে মানছে না, মানে কর্মবাদ পুনর্জন্মবাদও মানছে না। যার বা কর্মবাদ পুনর্জন্মবাদের ধারণাকে অস্বীকার করে, তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক অনিবার্য নয়, জীবনের সুখ দুঃখ কর্মফলের ফল নয়, পারিপার্শ্বিক অবস্থা ব্যক্তি বিচক্ষণতার উপর নির্ভরশীল। ওদের চার ভাগরা আত্মা চৈতন্য দেহের বৈশিষ্ট্য হিসাবে দেখে এবং দেহের বিনাশে আত্মার বিনাশ, আলাদা করে আত্মাকে স্বীকার করে না, যে দেহই হলো আত্মা। এবং তোমার কর্মফল পুনর্জন্ম এগুলো তো কোনো ভিত্তি নেই, কারণ হচ্ছে যেহেতু কর্মফলই মানে এটা ভালো কর্ম করলে ভালো ফল পাবে তার মানেই নেই, কারণ তার আত্মাই মানে না যেটা জন্ম হওয়ার পরে হবে, তাহলে আত্মাই যখন ওইভাবে মানে না, দেহটাকে আত্মা বলেছে। এবং দেহের মৃত্যু হলে যখন মানুষ মারা যায় তখন তার মুক্তি হয়ে যায়, আলাদা করে আর কোনো কিছু থাকে না। তো মুক্তির প্রতি চার ভাগের প্রতিক্রিয়া তাহলে ওটাই হবে, কারণ হচ্ছে দেহের অতিরিক্ত আত্মা কিছু নেই, মৃত্যুই একমাত্র বাস্তব এবং মৃত্যুর ফলেই তাদের মোক্ষ হয়ে যায়।
মোক্ষকে অবাস্তব অপ্রয়োজনীয় বলে মনে করেছে। এটা নিয়ে আলোচনা করা বা এটা নিয়ে কোনো কাজ করার কোনো দরকার নেই তাদের মধ্যে। চার্বাকদের মতে ইন্দ্রিয় সুখী জীবনের পরম লক্ষ্য এবং অর্থের সহায়ক। এবারে যদি বলা হয় যে চার্বাকদের মধ্যে পুরুষার্থ আছে, এটা একটা ইনক্লুড করা উচিত ছিল, আমি বলে দিচ্ছি। পুরুষার্থ তারা হচ্ছে দুটো পুরুষার্থ মেনেছে, চারটা পুরুষার্থ মানেনি, তারা দুটো মেনেছে। সেটা হলো তোমার অর্থ এবং একটা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটা হয়। ধর্মকে মানেনি, অর্থকে মেনেছে, ধর্ম, অর্থ, কামটাকে মেনেছে এবং মোক্ষটাকে মানেনি, অর্থ এবং কাম মেনেছে। তাদের মধ্যে মেন যেটা পুরুষার্থ সেটা হলো তোমার কাম, দৈহিক সুখ। দৈহিক সুখ করার জন্য টাকার দরকার। ধরো আমার এখন গরম হচ্ছে, আমার এসি দরকার, তাহলে আমার টাকার দরকার। আমি কাউকে নিয়ে বেড়াতে যাবো দৈহিক সুখ করার জন্য, তাহলে সেখানে টাকার দরকার। আমি ভালো মন্দ খাবো, আমার ক্রেভিং হচ্ছে ভালো কিছু খাবার জন্য, বার্গার, পিৎজা, ভালো ভালো খাবার লাগবে, তাহলে টাকার দরকার। তাহলে এই যে দৈহিক সুখটার জন্য আমাদের যেহেতু টাকার দরকার হচ্ছে, সো টাকাটাকে তারা গৌণ পুরুষার্থ হিসেবে স্বীকার করেছে। আর মুখ্য যদি বলা হয় সেটা হচ্ছে চরম পুরুষার্থ, মুখ্য পুরুষার্থ হলো অর্থ, সরি কাম, আর অর্থ হলো তোমার গৌণ। এবারে ফটাফট করে আমরা এমসিকিউ গুলো পড়ে ফেলবো। চার্বাক দর্শন নিম্নলিখিত কোনটি গ্রহণ করে না? এখানে তারা ভোগবাদী, অবশ্যই ভোগবাদীর কথা বলেছে। বস্তুবাদী মানে হচ্ছে তোমার মেটেরিয়ালিজম, ইন্দ্রিয় প্রত্যক্ষ, ইন্দ্রিয়গাছের প্রত্যক্ষ প্রমাণে একমাত্র প্রমাণে, এই তিনটে মেনেছে। এটা মানেনি বৈদিক পদ্ধতি, কারণ বেদ হলো পুরুষের রচনা, এরকম করেছে। এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে চারপালা কোনগুলো মেনেছে, তাহলে এই তিনটে হতো। তাহলে এখানে হতে পারতো একটা অন্য অপশন থাকলে অল অফ দ্য অ্যাবাভ এরকম কিছু, তখন কিন্তু আমি মোর, যদি বিপিএসসি হয় তাহলে বলতে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ অপশন ইয়ে করে দেয়। মানে একের বেশি দুটো যদি অপশন রাইট হয়ে যায়, তখন আমাদেরকে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ বলতে হয়। আর নেটের কোশ্চেন বলে হয়তো একটা অপশন এখানে দিত না, দিয়ে বলা হতো যে অল অফ দ্য অ্যাবাভ। এখানেও তো বা দিতে পারে, বিপিএসসি তো, সরি এসএসসি তো দিতে পারে, কোনো ব্যাপার নেই। একটা অপশন তো উড়িয়ে অন্য সেই অপশনটা লিখে দিল যে অল অফ দ্য অ্যাবাভ, তখন আমাদেরকে করতে অল অফ দ্য অ্যাবাভ। তখন এই বৈদিক পরিচিতটা হয়তো থাকতো না, এই জায়গাটায় থাকতো অল অফ দ্য অ্যাবাভ, তখন আমাকে আনসার এটা করতে হতো। আর যেহেতু নেগেটিভ চেয়েছে যে কোনটা গ্রহণ করে না, তাহলে যেহেতু করে না কোনটা চেয়েছে, তাহলে এটা হচ্ছে বৈদিক পদ্ধতিতে আনসার। চার্বাক দর্শনের প্রধান জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি কি? জ্ঞান তত্ত্ব মানে হলো তোমার এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে কি হলো যে কিভাবে আমাদের জ্ঞানটা আসে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ বা এই প্রমাণ নিয়ে আলোচনা, সেগুলো এপিস্টেমোলজির আন্ডারে আছে। তাহলে এখানে তারা কি করবে, প্রত্যক্ষ জ্ঞানই হলো জ্ঞানের জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি। এটা মানে জ্ঞানতাত্ত্বিক পদ্ধতির মেন যে বিষয় সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞানের মধ্য দিয়ে জ্ঞান আছে। যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্য কৃতং পিবেদ, এই বাক্য এখানে হচ্ছে যাবৎ জীবেদ হবে, এটা সুখং, এখানে এটা কিন্তু একটু এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। এই লাইনটা হবে যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্বা হিতং পিবেদ, মানে যতদিন বাঁচো সুখে বাঁচো, প্রয়োজনে ঋণ করে কি খাও, এটা হচ্ছে তাদের মূল কনসেপ্ট। এটা কিসের কথা বলে না, এটা ভোগবাদের কথা বলে, সুখবাদের কথা, ভোগবাদের সঙ্গে রিলেটেড। নেক্সট কোশ্চেন, চার্বাক মতে বিশ্ব কতটি মৌলিক উপাদানে গঠিত? এখনই বললাম চারটা মৌলিক উপাদান দিয়ে গঠিত, কেটে অপ্লেট হলুদ। এই চারটা জড় উপাদানের স্বভাব হচ্ছে জগৎ তৈরি হয়েছে, ঈশ্বরের কোনো ভূমিকা নেই। আর তারা পঞ্চম যে উপাদান ওম বা আকাশ, তারা মানে না। চার্বাক দর্শন প্রধানত কোনটি নিম্নলিখিত কোনটির অস্তিত্ব অস্বীকার করছে? অস্বীকার করেছে যদি বলা হয়, এখানে সবগুলোই হবে। এখানে অপশনটা আমাকে একটা অপশন উড়িয়ে এখানে অল অফ দ্য অ্যাবাভ রাখা উচিত ছিল, যাই হোক বৃষ্টি ঘোষিত হয়ে গেছে। আত্মা, সোল, আত্মা, ঈশ্বর, কর্মফল বা পরলোক, এগুলো কোনো কিছু কিন্তু তারা সেভাবে স্বীকার করেন। তারা সবগুলো অপশনই তাদের মধ্যে যায়। এখানে তোমরা বলেই নাও, এখানে লাগিয়ে নাও না হয় যে অপশন সি অল অফ দ্য অপশন ই অল অফ দ্য অ্যাবাভ, তারা রাইট অ্যান্সার সেটা হবে। চার্বাকদের মধ্যে কোন গোষ্ঠী মনে করতো যে জীবন শুধুমাত্র ইন্দ্রিয় সুখের জন্য? এটা বলবে তোমার শিক্ষিত না ধূর্তরা, ধূর্ত চার্বাকরা বলবে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার মোক্ষ সম্পর্কে চার্বাকদের দৃষ্টিভঙ্গি কি? কারণ মোক্ষ জিনিসটা কি বলেছে তারা? তারা বলেছে এটা হচ্ছে অপ্রাসঙ্গিক, কারণ মৃত্যু একমাত্র বাস্তবতা। মোক্ষ লক্ষ্য বলে কোনো কিছু নেই, মৃত্যু হলো শেষ, মৃত্যু হলো মানে তার মৃত্যু হয়ে গেল, এরকম ধরনের বক্তব্য চার্বাকদের।
নেক্সট কোশ্চেন হলো চার্বাক দর্শন অনুমানকে জ্ঞানের মাধ্যম হিসেবে প্রত্যাখ্যান করেছে। তার কারণ হলো অনুমান ব্যক্তি নির্ভর, তারা ব্যক্তিটাকেই মানছে না, তাহলে অনুমানটাকেও মানবে না তারা। তাই অনুমান অপ্রত্যক্ষগত নয়, এমন পূর্ব ধারণার উপর নির্ভরশীল, সেই জন্য তারা সেটাকে মানছে না। নেক্সট হচ্ছে লোকায়ত শব্দটি চার্বাক দর্শনের সাথে সম্পর্কিত এবং প্রধানত কি বোঝায়? লোকায়ত মানে কি? যে সাধারণ মানুষের দর্শন, সাধারণ লোকের কথা। এরপরে হচ্ছে তোমার 10 নম্বর কোশ্চেন, চার্বাক দর্শন নৈতিক কর্তৃত্বকে প্রত্যাখ্যান করার কারণ কি? যারা বৈদিক কর্তৃত্বকে অস্বীকার করেছে, বেদকে অস্বীকার করেছে, তার কারণ হলো বলেছে বেদ হলো পঞ্চপুরুষ রচনা, তাদের স্বার্থসিদ্ধির জন্য রচনা করেছে। বেদটা হচ্ছে মানুষ তার নিজের মতো করে ব্রাহ্মণরা তৈরি করেছে, তাই তারা বেদের কর্তৃত্বকে অস্বীকার করেছে। চলো মোটামুটি চার্বাক দর্শন থেকে এর মধ্যে কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। এবারে হলো নেক্সট ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন থেকে। এতটা পর্যন্ত তোমরা সবাই ক্লাস করে নিও। যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো ডাউট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি দ্বিতীয় ক্লাস দেওয়ার আগে পর্যন্ত সবাই অবশ্যই প্রথম ক্লাসটা ভালো করে নেবে, রিভিশন দিয়ে নেবে। দরকার হলে যারা কন্টিনিউ আছো পড়াতে তাদের তো কোনো সমস্যা হবে না, কারণ এটা অনেক সহজ। আর যারা অনেক কাল বা অনেক 2 বছর 5 বছর পড়াশোনা থেকে রিটায়ার ছিলে, বর্তমানে আবার শুরু করেছো, এসএসসি এক্সাম হবে বলে পড়াশোনা করছো, তাদের জন্য একবার দুবার রিড করতে হবে। আর এই ক্লাসটা 2-5 বার শুনে নেবে রিপিট, দেখবে চার্বাক দর্শন থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন এখান থেকে দেওয়ার উত্তর হয়ে যাবে। আর একটা কথা যেটা ভাবছিলাম বলবো না, কিন্তু না বললেই নয়, সেটা হলো অনেকের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে বা সরাসরি অনেকে বলছো তোমরা যে এত টাকা দিয়ে বইটা নিলাম, এত টাকা দিয়ে বইটা নিলাম, বা এরকম ধরনের বক্তব্য। আরে ভাই, এই বইটা বানাতে খরচা লেগেছে, ঠিক আছে? আর একটা টিউশনে তুমি যদি পড়তে যাও, তুমি এখন বাজারে যে কোনো জায়গায় টিউশন তুমি পড়তে যাও, কেউ রেখেছে 1000 টাকা করে মান্থলি, কেউ রেখেছে 5000 টাকা তোমার কোর্স, কেউ রেখেছে 7000 টাকা কোর্স, কেউ 10,000 টাকা কোর্স, ঠিক আছে? আমি নিজেই মান্থলি 500 করে টাকা নিই, তাহলে সেখানে তো তোমাদেরকে সফট কপি দিয়ে দিই, পড়িয়ে দিই 500 টাকা করে নিই। এখানে আমি বইটা পড়িয়ে দিচ্ছি, সাথে সাথে তোমাদেরকে বইটার একটা হার্ড কপি বই, মানে বই পাচ্ছ তুমি একটা, যেটা প্রিন্ট মানে অন্য সফট কপিতে তোমাকে প্রিন্ট খরচা লাগে, এখানে তুমি একটা গোটা বই পাচ্ছ অনলি 500, 700, 550 থেকে 700 মধ্যে তোমাদের বইটা হচ্ছে। 700 তো হয়নি, এবারে নিয়ে নিবে দিও, এখন বর্তমানে 550 বইটা দিয়ে দিচ্ছি। একটা নিজের জন্য এইটুকু খরচা করো, ঠিক আছে? এখানে প্রিন্টিং এরও একটা খরচা লাগে, সাথে তোমাদের বইটা পোস্ট করার জন্য টোটাল বাইন্ডিং থেকে শুরু করে সমস্ত মিলিয়ে 105 টাকা করে লাগছে এই বইটাতে। আর আগের বইটা তো আরো বেশি, আগের বইটাতে মোটামুটি 135 30 লাস্টে 125 থেকে 30-35 পর্যন্ত লেগেছে। আগের বিপিএসসি টিআরই যে হিন্দি ইংলিশ ভার্সন বইটা রয়েছে এমসিকিউ এর, আর এই বইটাতে তোমার 105 টাকা ফিনিশিং লাস্ট লেগেছে, বাইন্ডিং থেকে শুরু করে প্যাকেটিং থেকে শুরু করে সমস্ত মিলিয়ে এক্সট্রা যেটা, বইটার প্রিন্টিং খরচা তো আলাদা। তাহলে এইভাবে করো না, নিজের দেখো নিজের ডেভেলপমেন্টের জন্য খরচা করো। আমি আমার একদম ব্যক্তিগত মত, আমি পড়াশোনাতে কোনো করি না। অনেক ঈদ গেছে যেখানে আমি জামা কাপড় কিনি না, অনেক অনুষ্ঠান গেছে যেখানে আমি অ্যাটেন্ড করি না, অনেক পার্টি হয় যেখানে যায় না, কিন্তু মনে হয় আমার ওখানে খরচাটা হয়ে যায়। কিন্তু আমরা জেনারেলি কি করে থাকি যে বইটা আমার 100 টাকা 200 টাকা বেশি লাগছে মনে হচ্ছে, বা আমার বইটার দাম বেশি মনে হচ্ছে, এরকম ভাবছি। আরে পড়াশোনার জন্য খরচা করো, নিজের জন্য খরচা করো। পড়াশোনাতে যদি নিজের ডেভেলপমেন্টের জন্য বা নিজের জবের জন্য যদি ইনভেস্ট না করো, সেখান থেকে কি করে পাবে?
আমি তো আমার রোজগারের এখনো পর্যন্ত যতটা রোজগার করি আমি আমার গ্রোথে সেই টাকাটা আবার কাজে লাগিয়ে দিই। সেভাবে আমার মনে হয় সবার এটা করা উচিত। নিজের গ্রোথেতে যেই টাকাটা রোজগার করব তার কিছুটা অংশ খরচা করব, কিছুটা জমা করব এবং তার কিছুটা অংশ আবার পরবর্তী গ্রোথের জন্য কাজে লাগিয়ে দিব, এটাই লাগানো উচিত। যাই হোক, যদিও আমি কাউকে ফোর্স করি না বা করবো না, তোমাদের অবশ্যই ব্যক্তিগত মত, যার মনে হবে ইনভেস্ট নিজের উপরে করবে, করে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, নিজের গ্রোথ করবে, সেটা করতে পারো। যার না ইচ্ছা সে অবশ্যই না করতে পারো। তবে হ্যাঁ, অনেক সমাজের নিন্দুক আছে, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নিন্দুকের কাজ হলো নিন্দা করা। তারা বৈতন্ডিক, তাদের নিজস্ব কোনো কাজ নেই। অপরের কাজে যে না করা তাদের অধিকার, তাদের এটা মহৎ গুণ, তারা করবে। আর আমাদের কাজ পড়াশোনা করা, পড়াশোনা করবো। কারণ এখন এই মুহূর্তে টাইম কম, আর নিজে নিজে পড়তে যাওয়া মানে এক একটা বুক থিওরি বড় বড় যদি বই নিয়ে নাও পাগল হয়ে যাবে। তুমি একটা এসএসসির পুরো সিলেবাসটাই একটা জায়গায় পেয়ে গেছো, এখন এই সিলেবাসটাকে নিয়ে তুমি যাও 10টা 15টা বুককে তুমি এক কাছে করো, দিয়ে সেখান থেকে তুমি খুঁজে খুঁজে পড়ো, এত টাইম আছে? ঠিক আছে, আমি বলবো অবশ্যই ওটা ভালো জিনিস, ওর থেকে ভালো কিছু জিনিস নেই, কিন্তু এখন টাইম কম। আমি বলবো এই বইটাকে 5বার রিভিশন দিয়ে দাও। সংখ্যায় বেশি পড়ার থেকে একটা জিনিস বারবার পড়ে এই বইটাকে 5বার রিভিশন দিয়ে দাও। ক্লাসগুলো দেখো, 5বার রেকর্ড শুনে নাও। তারপরে যদি এক্সাম না হয়, টাইম থাকে, তখন তুমি টেক্সট বার করে পড়ো। সামনে টেক্সটও রাখো, এখনো বলবো টেক্সট রাখো। যদি কোনো বিষয় ডাউট হয় ফুট করে সেই টপিকে সেই জায়গাটা টেক্সটের ওই জায়গাটা যে যদি হাতের কাছে বই থাকে দেখে নিতে পারো। আমি ধরো এটা হ্যান্ড নোট আকারে দিয়েছি, যেরকম আমরা প্রচুর বড় বই পড়াশোনা করি বা একটা মূল বড় বই পড়াশোনা করার পরে ছোট ছোট করে হাতে নিজে নোট বানাই, তো সেই পরিশ্রমের ফল আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটাকে যদি তোমরা টাকা দিয়ে বিচার করো, এইটা যদি আমি নোটস আকারে বিক্রি করতাম না, এক একটা মানে এই যে বইটা, আমি এটা কিন্তু তোমাদেরকে আমি প্রিন্ট করে বই আকারে ঘরে তোমাদের হাতে পৌঁছে দিচ্ছি, সেখানে 700 500 করে পয়সা নিচ্ছি। আর এটাকে যদি আমি নোটস আকারে বাজারে বিক্রি করি না এখন, যেটা আমার নোট টিউশনের বা আমার নোট, তখন কিন্তু এটাই সব কপিটাই তোমাদের মধ্যে 2000 টাকায় কিনবো, ওই সব কপিটাই 2000 টাকা বিক্রি করছে লোকে বা করবে। আমি এক টাইম করেছি, তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে আমি আমার নিজের বানানো সেই হাতের কাজ, সেটাকে আমি তোমাদেরকে প্রিন্ট করে হাতে ধরিয়ে দিচ্ছি। সেটাকে নিয়েও সমালোচনা, আরে বুঝার চেষ্টা করো এবং নিজের উন্নতির জন্য পড়াশোনা করো, কাজ করো, এদিক ওদিক না ভর্তি। চলো ঠিক আছে, পড়াশোনা করো, আর নেক্সট ক্লাসে ফের বহুত ধরনের আলোচনা হবে। আর অবশ্য ব্যাচ তৈরি করেছি এসএসসির জন্য, নতুন ব্যাচ, অনলি 1299 টাকা আছে। 1299 টাকা তোমার এসএসসি পুরো সিলেবাসটা হবে। এটা তো পাচ্ছই বইটা, তার সাথে সাথে আরো এক্সট্রা সেখানে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস হবে। আরো এক্সট্রা সেখানে যে ব্যাচের জন্য যেহেতু টাকা তাদের এই অ্যামাউন্টটা দিচ্ছি, মানে তো সেখানে তো অবশ্যই কিছু দেবো এক্সট্রা, আরো কিছু সেখানে এমসিকিউ প্লাস হবে, প্লাস হচ্ছে তোমার মক টেস্ট হবে, উইকলি মক টেস্ট হয়, পুরো সিলেবাসটাকে রিভিশন করানো হবে এবং পার্সোনালি যে প্রবলেম গুলো সলভ করা হবে। আমি এখানে বইটা রেকর্ড দিয়ে দেবো আর কি, আমি কিন্তু একটা একটা করে মানুষের পার্সোনালি মেসেজ দিতে পারবো না, কারণ তার জন্য সময় লাগে, আমার সময়ের দাম আছে। তো পড়াশোনা যদি ব্যাচে যে অ্যাডমিশন নেবে সে যে সার্ভিসটা পাবে, আমি কিন্তু জনতাকে সেই সার্ভিসটা দিতে পারবো না। এটা স্বাভাবিক, মানে কথাটা কঠিন হলেও এটা বাস্তব। আমরা কিন্তু সবাই এখানে যদি আমরা বলি যে আমরা দাতা, অনেকে এখানে তোমাকে দেখাবে দাতার মতো ব্যবহার দেখাবে, আরে কেউ দেখাবে না, কেউ দেবে না। আমরা যে পড়াশোনা করছি না, এটাও কিন্তু টাকার জন্যই করছি আমরা, প্রত্যেকটা মানুষ খাটে টাকার জন্যই করে। খেটে টাকা রোজগার করা এটা কোনো খারাপ জিনিস না। আর যারা অনলাইনে ক্লাস নিচ্ছে তারা ভালো করে জানে, তোমাদের মধ্যেও যারা ভবিষ্যতে টিচার হবে বুঝতে পারবে
একটা ক্লাস নেবার জন্য না কতক্ষণ খাটতে হয়, একটা নোটস বানাবার জন্য তার পিছনে কত ঘন্টা দিয়ে দিতে হয়, ঠিক আছে। তারপরে একটা 20 মিনিটের 50 মিনিটের 40 মিনিটের ক্লাস এসে দাঁড়ায়। এটা সমালোচনা করাই যায়, সমালোচনা করা হচ্ছে মানুষের ধর্ম। চলো, এটা প্রথম ক্লাস, অনেক অনেক কিছু কথা বলে রেখেছি, তার জন্য হয়তো বলে ফেললাম এরকম ধরনের কথা। আমরা নেক্সট টাইম থেকে ওইসব ফালতু মানুষের কথা আলোচনা না করে সিধে আমরা আমাদের পড়াশোনাতে ফোকাস করবো, পড়ে যাবো, নিন্দুকরা নিন্দুকের কাজ করে যাবো। চলো আজকে এখানে ক্লাস স্টপ করলাম। আর যারা নতুন ব্যাচ নেবে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যারা এই বিপিএসসির বুকটা কিনবে এবং এই দর্শন শিক্ষক বইটা কিনবে তারাও এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে।